সমস্ত শুরুর একটা শেষ থাকে, আবার শেষ হয়েও তো সব শেষ হয় না। কখনো বা শুরুতে শেষ হয়ে যায়, আবার কিছু কিছু হয় শেষ থেকে শুরু। আজ আপনাদের জন্য পিয়াসা চৌধুরীর লেখা রক্তবৎ গল্প অবলম্বনে এক ভয়ঙ্কর ক্রাইমের সাথে মিশে ভৌতিক রহস্য গল্প শেষ থেকে শুরু। গল্প পাঠে আমি সুমন, অভিনয়ে শুভদীপ, সৈকত, অরিজিৎ, রাজ চট্টোপাধ্যায়, বাল্মীকি, সোমনাথ, নীল, বরষা, পূজা, প্রদীপ্তা, তপশ্রী এবং সুমন। গান রমাদে। বিশেষ সহযোগিতায় নীল, রুচিরা এবং অ্যাস্ট্রিক্স। পোস্টার ডিজাইন করেছে শুভদীপ। এডিট অ্যান্ড সাউন্ড এফেক্টসে ফিনিক্স অডিওভার্স। সামগ্রিক পরিচালনায় বরষা এবং সুমন। শুরু করা যাক আজকের গল্প শেষ থেকে শুরু। গাড়ি থেকে নেমে দুহাত দিয়ে সানগ্লাসটা খুলে চারপাশটা একবার দেখে নিল ইন্সপেক্টর রাজীব। মাস 6 হলো এই এলাকায় বদলি হয়ে এসেছে। বয়স 30-32, লম্বা চিপচিপে চেহারা। তবু খাকি পোশাকের হাতার দিকে নজর গেলে বোঝা যায় রেগুলার শরীরচর্চার অভ্যাস আছে। চারিদিকটা দেখে ব্যাপারটা আঁচ করার চেষ্টা করছিল। গুড মর্নিং স্যার, আমি সাব ইন্সপেক্টর অমল। মর্নিং। কি হয়েছে? স্যার, অ্যাক্সিডেন্ট। এরা সব স্থানীয় বাসিন্দা। এরাই বলছে কাল ওরা গাড়িটার অ্যাক্সিডেন্ট হতে দেখেছে। কি হয়েছে কাল রাতে? আর কি দেখেছো তোমরা? রাত নয়, ভোরের দিকে দেখলাম একটা গাড়ি খুব জোরে আসছিল। হাইওয়ে তখন একদম খালি। হঠাৎ দেখি গাড়িটা হাইওয়ের একদম মাঝ বরাবর এসে আচমকা সাই করে ডান দিকে বাইক নিয়ে ঘুরে অনেকটা স্পিডে সে সোজা গিয়ে পড়লো সে ঝিলের জলের মধ্যে। হাইওয়ে ফাঁকা? স্যার, সামনে মেট্রোর কনস্ট্রাকশন চলছে, তাই ওই হাইওয়েটা বেশ কিছুদিন বন্ধই আছে। রাস্তা ফাঁকা ছিল মানে গাড়ির স্পিডও বেশি ছিল। তোমরা ওই সময় হাইওয়েতে কি করছিলে? আমার হাইওয়ে শুরুর মুখে একটা চায়ের দোকান আছে। আমি ওই সময় দোকান খুলতে আসি। শেষ রাতেই দোকানে চলে আসি স্যার। দোকান খুলতেই তো ভোর হয়ে যায়। আর ঠিক আছে বুঝতে পেরেছি। আর তুমি কি করছিলে? কম বয়সী ছেলেটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো রাজীব। স্যার, ও আমার ছেলে, আমার সাথেই কাজ করে। আর কিছু দেখেছো তোমরা? গাড়িটা ঝিলের দিকে বাঁক নিতেই কিছু একটা ভাঙার শব্দ পাই। কি বিকট কান ফাটা আওয়াজ স্যার। আর তারপরে এই কিছু একটা জলে পড়া শব্দ। আর তারপর কি? একটা কথা বলছি স্যার, এই হাইওয়েটা শুনি ভালো না। তাই এইদিকে ভুলেও কেউ আসেও না। আর ওই ঝিলে তো বহুকাল কেউ যায় না। কাল ওই গাড়িটাকে অত জোরে যেতে দেখে মনে বড় উঠে গেছিল। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন এসো, পরে প্রয়োজন হলে তোমাদের ডাকবো। ততক্ষণে ক্রেনের মাধ্যমে জলাশয় থেকে গাড়িটা তোলা হয়ে গেছে। স্যার, এদিকে একটু আসবেন। রাজীব এগিয়ে আসে গাড়ির কাছে। ড্রাইভারের দিকের দরজাটা খোলাই ছিল। ড্রাইভিং সিটে সিট বেল্ট বাঁধা অবস্থায় একটা শরীর এলিয়ে পড়ে আছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অলরেডি ডেড। স্যার, উনি তো টলিউডের নামকরা ডিরেক্টর অলোক মিত্রর ছেলে। রাইট। একবার টিভিতে দেখেছি, কি যেন নাম, অরণ্য মিত্র। কমলবাবু, বডিটা নার্সিং হোমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। স্যার, লাভ আছে বলে তো মনে হয় না, মারাই গেছে। তার চেয়ে বরং পোস্টমর্টেম। সেটা তো ওখানে নিয়ে যাওয়ার পর জানা যাবে, তাই না? আপনি বরং অরণ্য মিত্রের পরিবারকে খবর দিন। ওকে স্যার। রাজীবের কথা শেষ হতেই ফোনটা বেজে ওঠে। মায়ের ফোনটা কেটে দেয় ও।
আপাতত মায়ের ফোন ধরার কোনো ইচ্ছেই নেই তার। কাজ শেষ করে তারপর ফোন করবে। যদিও কেস কতদূর গড়াবে কে জানে, হাই প্রোফাইল কেস। ওদিকে অমলবাবুও কথা মতো কাজ করে এগিয়ে এসে বলল, স্যার আসুন। আর অরণ্য মিত্রের ফ্যামিলিকে আমি সরাসরি নার্সিংহোমে আসতে বলে দিয়েছি। ওকে, আর শোনো, গাড়িটা ফরেন্সিকে পাঠাতে ভুলো না কিন্তু। ওকে স্যার। সানগ্লাসটা পরে গাড়িতে উঠে বসার আগে আরেকবার ঝিলটার দিকে দেখল রাজীব। জলটা যেন অস্বাভাবিক রকমের স্থির। একটা লালচে শ্যাওলার পরত আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে গোটা জলাশয়ময়। বোঝাই যাচ্ছে বহুকাল এই ঝিলের জল অব্যবহৃত। দেখে একবারের জন্য বোঝার উপায় নেই যে কয়েক ঘন্টা আগেই এখানে কি ভীষণ একটা দুর্ঘটনা ঘটে গেছে। আশেপাশের পরিস্থিতিও কেমন যেন দম বন্ধ করা। চারিদিকের বাতাসও স্থির। সেদিনও ঠিক এইরকমই একটা আবহাওয়া ছিল। স্যার আসুন, অরণ্য মিত্রকে অ্যাম্বুলেন্সে তোলা হয়ে গেছে। অমলের ডাকে সম্বিত ফেরে রাজীবের। ঝিলের দিক থেকে চোখ সরিয়ে রাজীব উঠে বসল গাড়িতে। গাড়ি ছুটল অ্যাম্বুলেন্সের পেছন পেছনে। নমস্কার স্যার, আমি অলোক মিত্র। আমার স্ত্রী ইন্দিরা, আমরা অরণ্যের বাবা মা। কি কি হয়েছিল স্যার? আপাতত মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট, তবে পোস্টমর্টম রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। ইন্দিরা দেবী ডুকরে কেঁদে উঠলেন। রাজীব অলোক মিত্র তাকে জিজ্ঞেস করল, অলোকবাবু, আপনার ছেলে গতকাল কোথায় গিয়েছিল সে ব্যাপারে কিছু জানেন? হ্যাঁ, গতকাল ওর বন্ধু রেহান মল্লিকের 31st নাইটের একটা পার্টি ছিল, ওখানেই গেছিল। তারপর আর কোনো যোগাযোগ হয়নি আমার সাথে। কোন ক্লাব? সেটা ঠিক বলতে পারবো না। আর আপনার ওয়াইফ, ওনার সাথে তারপর কোনো কথা হয়েছিল? সেটা ওকেই প্রশ্ন করুন। আসলে আমরা একসাথে থাকি না। একটু বিরক্ত নিয়েই বলল অলোকবাবু। এমন একটা পরিস্থিতিতে একজন মাকে কি বলবে, কিভাবে প্রশ্ন করবে, আর সেটা যে কতখানি অস্বস্তিকর সেটা এত বছরের চাকরিতে জানা হয়ে গেছে রাজীবের। তাই যথেষ্ট সাবলীলতা সঞ্চয় করে এগিয়ে গেল ইন্দিরা দেবীর দিকে। ম্যাডাম, গতকাল রাতে আপনার ছেলের সাথে কি কোনো কথা হয়েছিল আপনার? না ইন্সপেক্টর, অরণ্য ওই বাড়ি চলে যাওয়ার পরে ওর সাথে আমার খুব কম কথা হতো। ওই বাড়ি বলতে? অরণ্য ওর বাবার সাথে থাকে আর আমি আলাদা থাকি। আচ্ছা, তো কতদিন ধরে চলছে এই ব্যাপারটা? প্রায় 4 বছর। আর ওখানে গিয়েই তো ইন্দিরা দেবী কিছু একটা যেন বলতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ কি হলো নিজেকে সামলে নিয়ে একদম চুপ করে গেলেন। কি হলো বলুন, ওখানে গিয়ে কি? স্বামীর দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি বর্ষণ করেই চোখ সরিয়ে একটা শ্লেষের ভঙ্গিমায় বললেন, ওখানে গিয়েই তো আমার ছেলেটা স্পয়েল হয়ে গেল। সেভাবে দেখাশোনা করার লোক না থাকলে যা হয়, সবাই যদি নিজের কাজে ব্যস্ত থাকে, দায়িত্ব পালন করার লোক না থাকে, তাহলে কি আর ছেলে মানুষ হয়? আপনাদের কি ডিভোর্স? না, হয়নি, সেপারেশনে আছি। ঠিক আছে, আমাকে একটু অরণ্যের ঘরটা একটু দেখতে হবে, মানে এই কবার আপনার বাড়িতে একটু যেতে হবে অলোকবাবু। হ্যাঁ নিশ্চয়ই, এই ব্যাপারে যা প্রয়োজন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন ইন্সপেক্টর। এখন গেলে কি কোনো সমস্যা? একদমই নয়, চলুন। রাজীব লক্ষ্য করল ছেলের মৃত্যুতে স্বামী স্ত্রীর দুঃখ থাকলেও হাহাকার নেই, যেন কিছু একটা লুকোচ্ছে। বেশ সন্দেহজনক লাগলো ব্যাপারটা। নার্সিংহোম থেকে বেরিয়ে রাজীব গাড়িতে উঠল। অলোকবাবুর গাড়ি সামনে, আর তার পিছন পিছন বেরোলো পুলিশের জিপ। জিপে উঠেই অমলকে ফোন করলো রাজীব। হ্যাঁ অমল,
তুমি বডিটা পোস্টমর্টমের জন্য দিয়ে দাও, আর ওই চাওয়াল আর বয়ানটা নিয়ে নিও, ওটা জরুরি। আমি 2জন কনস্টেবল নিয়ে অরণ্যর বাড়িতে যাচ্ছি। থানায় যেতে ঘন্টাখানেক তো লেগে যাবেই। আর শোনো, গতকাল অরণ্য 31st পার্টির জন্য কোন ক্লাবে গেছিল তার খোঁজ নাও, সাথে ওর ওই বন্ধু বা রেহান মল্লিকের সাথেও যোগাযোগ করো। রাখলাম। ফোনটা কেটে দিয়ে গাড়ির বাইরে তাকায় রাজীব। আজ 1 জানুয়ারি, চারপাশে উৎসবের আমেজ। গোটা শহর নিয়ন আলোতে সেজে গুজে মোহময়ী হয়ে উঠেছে। সকালবেলাতেও যেন তার প্রভাব থেকেই যায়। লোকজনের মধ্যে খুশির আমেজ। আর এইরকমই একটা নতুন বছরের নতুন সকালে ওকে নাকি একজন স্পয়েল ব্রাটের মৃত্যু রহস্য সন্ধানে ঘুরতে হচ্ছে। অলোকবাবুর বাংলোটা বেশ বড়। 2জন কনস্টেবলকে গোটা বাড়িটা পরীক্ষা করতে বলে রাজীব সোজা ঢুকলো অরণ্যের ঘরে। পিছনে পিছনে অলোকবাবু। অগোছালো ঘর। এদিকে ওদিকে দেওয়াল ভর্তি বিভিন্ন সিনেমার পোস্টার। ওয়ার্ড্রোবের একটা পাল্লা খোলা, সেখান থেকে বেশ কিছু জামা কাপড় বাইরে ঝুলছে। মেঝেতে একাধিক জুতো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ইলেকট্রিক বা ইলেকট্রনিক ডিভাইস বলতে তেমন কিছু নেই, একটা ডিভিডি প্লেয়ার ছাড়া। সরি স্যার, ঘরটা একটু অগোছালো। আসলে ছোট থেকেই না আমার ছেলেটা এরকম, নিজের ঘরে কাউকেও ঢুকতে দেয় না, নিজের মতোই থাকে। এরকম নাকি এরকম হয়ে গেছে? ছোট থেকে আপনাদের মানে বাবা মার সান্নিধ্য পেয়েছে বলে তো মনে হয় না। আমি তো কাজের মধ্যেই থাকি, ইন্দিরাও তাই। ও একটা কমার্শিয়াল ম্যাগাজিনের চিফ এডিটর, সুতরাং আমরা অরণ্যকে খুব একটা সময় দিতে পারিনি। সেই কারণেই ও নিজের একটা জগৎ গড়ে নিয়েছিল। তারপর যখন আমরা ওর জগতে ঢুকতে চাইলাম, আর আমাদের জায়গা হলো না। হয়তো আমাদের জন্যই। কোন কলেজে পড়তো? IIBM, ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, MBA করছে। অরণ্যর মায়ের সাথে কিরকম সম্পর্ক ছিল? ভালো না, একেবারেই ভালো না। ইন্দিরার অন্য কারোর সাথে সম্পর্ক রয়েছে। আপনার ছেলে জানে? হ্যাঁ হ্যাঁ, কম বেশি সবই জানতো। ভেরি রিসেন্ট ইন্দিরা ডিভোর্সের নোটিশও পাঠিয়েছে আমাকে। আচ্ছা, বেশ, বুঝলাম। ঘরটা বড্ড স্টাফি। অরণ্য কি এখানে খুব একটা থাকতো না নাকি? না, আসলে ওর লাইফস্টাইল বড্ড ইরেগুলার, বলতে পারেন ব্রেকলেস। কোন ঘরে আসতো, কখন বের হতো, কিছুই জানতে পারতাম না। আমিও নিজের কাজের মধ্যেই থাকতাম, কাজেই আমাদের মধ্যে কথা প্রায় হতো না বললেই চলে। আপনার রিসেন্ট ছবিটা তো দারুণ সাকসেস পেয়েছে। আচ্ছা অলোকবাবু, আপনার কি মনে হয় অরণ্য ক্লাব থেকে ফেরার পথে ওই হাইওয়ের রাস্তা ধরলো কেন? এর আগেও কি ওদিকে কখনো গেছিল? আপনি কি এই ব্যাপারে কিছু আলোকপাত করতে পারেন? ও কখন কোথায় যায় আমাকে তো আর ভুলে যায় না, তবে ওখানে আগে গেছে বলে তো আমার জানা নেই। ওকে, থ্যাংক ইউ। আমি এখন আসছি, পরে দরকার পড়লে আপনাকে থানায় আসতে হতে পারে। নিশ্চয়ই। হ্যাঁ বলো। স্যার, নাইট ক্লাবটার নাম জানা গেছে, দ্য ক্লাব। আর রেহানের খোঁজ পেলে? কথা হয়েছে স্যার, ও তখন শুটিং এ ব্যস্ত ছিল, ফ্রি হওয়া মাত্রই থানায় আসতে বলেছি। গুড। আচ্ছা, তুমি একবার এই স্পটটার এক্সামিন করে এসো। আর শোনো, ফরেন্সিক কেউ সাথে নিয়ে যেও। ওকে স্যার, আপনি কি এখন বাড়ি যাবেন? না, থানায় যাব। কয়েক ঘন্টার জন্য সেদিন রাজীবকে থানায় থাকতে হয়েছিল। বেশ কয়েকটা পেন্ডিং কাজ পড়ে রয়েছে, তার উপর আবার এইরকম কেস। পোস্টমর্টেম রিপোর্টের জন্য বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল। এটা তো আর 5টা কেসের মতন নয়, সেলিব্রিটিদের ব্যাপার। তাই একটু সময় নিয়ে খুঁটিয়ে রিপোর্ট বানানো হয়, যাতে কোথাও কোনো ভুলচুক না হয়ে যায়। সেসব নিয়ে সমস্যা হলে আবার এক্সট্রা হাঙ্গামা। এইসব 7-5 ভাবতে ভাবতে মাথাটা ধরে যাচ্ছে। একটা সিগারেট ধরিয়ে একটা লম্বা ধোঁয়া ছাড়ে। কেসটা বড় অদ্ভুত লাগছে রাজীবের। অনেক কিছুর উত্তর পাওয়া এখনো বাকি।
নিজের মতন কিছু একটা ভাবতে ভাবতে হঠাৎ চেয়ার ছেড়ে উঠে পড়ে রাজীব। অমল, হ্যাঁ স্যার। এই দ্য ক্লাবটা কোথায়? স্যার ওই হাইওয়ের একদম কাছেই, বাইপাস লাগোয়া। তবে অরণ্যের বডি যেদিকে পাওয়া গেছে সেই রুট থেকে একেবারে অপোজিট ডিরেকশনে। ইনফ্যাক্ট স্যার ওর বাড়ি থেকেও একেবারে অড রুটে। তাহলে অরণ্য ওই রুটে যাবে কেন? ওয়াই? জানি না স্যার। আচ্ছা, ওই ক্লাবের টাইমিং কি জেনেছো? হ্যাঁ স্যার, ওই বিকেল 5টা থেকে রাত ওই 1টা-1.5টা পর্যন্ত। চাওয়ালার কথা অনুযায়ী অরণ্য গাড়ি সমেত ডুবেছে ভোর রাতে। তাহলে হতেও পারে ও সারা রাত ওই ক্লাবেই ছিল, আর ভোরের দিকেই। হতে পারে স্যার, এখানকার স্টাফদের জিজ্ঞাসাবাদ করলে হয়তো জানা যেতে পারে। আচ্ছা, এই পোস্টমর্টম রিপোর্ট আর অ্যাটপসি রিপোর্ট আসতে কত সময় লাগবে? একটু সময় লাগবে স্যার। ঠিক আছে। থানা থেকে বেরিয়ে গাড়িতে ওঠে রাজীব। হ্যাঁ স্যার, কোথায় যাবেন? হ্যাঁ, বলছি কোথায় যাবেন স্যার? বাড়ি বাড়ি। বাড়ি ফিরলেই যেন এক অন্য জগতে চলে আসে রাজীব। তাই খুব একটা সময় কাটাতে চায় না বাড়িতে। কাজটাকে ওর জীবনের অবিচ্ছেদ্য অংশ করে নিয়েছে। এসে সোজা নিজের ঘরে ঢুকে যায়। ফাঁকা মাথা থাকলেই পুরনো স্মৃতিরা ওর মাথায় জাঁকিয়ে বসবে। তবে একটানা হেক্টিক শিডিউলের পর একটু ঘরে ফিরতে ইচ্ছে করছিল রাজীবের। কতক্ষণ হবে ঠিক মনে নেই। দরজা ধাক্কার শব্দে বিছানা ছেড়ে উঠে পড়ল। দরজা খুলতেই দেখে মা দাঁড়িয়ে। কিছু বলবে? রাজীবের মা কবিতা দেবী কিছু বলতে গিয়েও চুপ করে যান। অতীতের ঘটনা ছেলেটাকে ভেতর থেকে একদম ভেঙে পাথর করে দিয়েছে। কাজের বাইরে আর কিচ্ছু বোঝে না, কারোর সাথে বসে কথাও বলে না। তাই শুধু জিজ্ঞেস করলেন, আর বেরোবি? সন্ধ্যার দিকে একবার বেরোতে হবে হয়তো। তাহলে কে নে। আচ্ছা। বলেই টাওয়ালটা গলায় জড়িয়েও বাথরুমে ঢুকে পড়ল। গায়ের আবরণ খুলে শাওয়ারের নিচে দাঁড়িয়ে চোখ বুজতেই চোখের সামনে ভেসে ওঠে সদ্য যুবতী একটি মেয়ের হাসি মাখা মুখ, ঝকঝকে নিষ্পাপ হাসি। রেহান মল্লিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি আমাদের ক্লাবের রেগুলার কাস্টমারই নন, মেম্বারও বটে। কিন্তু কি ব্যাপার স্যার? নাইট ক্লাবের ম্যানেজারটি একটু অবাক হয়ে জিজ্ঞেস করে। ক্লাবটার দিকে এক ঝলক চোখ বুলিয়ে নিতে নিতেই রাজীব প্রশ্ন করল, 31 ডিসেম্বর মানে গতকাল এখানে একটা পার্টি হয়েছিল, যেখানে রেহান বাবু সহ আরো অনেকেই ছিল। ইয়েস ইয়েস, কালকে এখানে একটা পার্টি থ্রো করেছিলেন রেহান স্যার। বেশ হই হুল্লোড়ও চলছিল। কিন্তু তারপর রেহান স্যার আর ওনার এক বন্ধু অরণ্য স্যারের মধ্যে শুরু হয়ে যায় তুমুল ঝগড়া, হাতাহাতি পর্যন্ত যায়। তাই নাকি? কেন? ওই স্যার, মানে রেহান স্যারের গার্লফ্রেন্ডকে অরণ্য স্যার মানে একটু উত্ত্যক্তই করছিল, যে কারণে দুজনের মধ্যে একটু। কথার মাঝে রাজীবের সেল ফোনটা বেজে উঠল। হ্যালো। হ্যাঁ, কখন? কোথায়? আই এম কামিং। এই অমল। হ্যাঁ স্যার। ক্লাবের সিসিটিভি ফুটেজটা চেক করো। আর হ্যাঁ, ম্যানেজার আর ক্লাবের স্টাফ সবার বয়ান ঠিকঠাক নিয়ে একটা রিপোর্ট ফাইল তৈরি করো। অ্যান্ড লিসেন, কাল সকালের মধ্যে কিন্তু আমার ডেস্কে ফাইলটা চাই। শিওর স্যার। আপনি কি কোথাও বেরোচ্ছেন? হ্যাঁ, মায়ের শরীরটা একটু হঠাৎ খারাপ হয়েছে, বাড়ি যেতে হবে একবার। আসলে মা বেশি টেনশনটা নিতে পারে না। কিন্তু ম্যাডাম কিসের জন্য, মানে কার জন্য টেনশন করেন? আমার। আর হ্যাঁ, ওই রেহানকে ডেকে পাঠাও। কালকের মধ্যে ওর হাজির হওয়া চাই আমার থানায়। না আসলে তুলে আনো, কিন্তু থানায় আমি ওকে দেখতে চাই। কথা শেষ করে গাড়িতে উঠে বসল রাজীব। তারপর একটা ফোন করলো বাড়িতে। বাড়ি পৌঁছতে একটু দেরি হয়ে যায় রাজীবের।
দ্রুত মায়ের ঘরে ঢোকে, নার্সকে দেখে প্রশ্ন করে, কেমন আছে মা? আপাতত ঠিক আছে। আজকেও প্রেশারের ওষুধটা উনি খাননি, সেই জন্যই বোধহয় শরীরটা খারাপ করেছিল। মায়ের কপালে হাত রাখে রাজীব। কবিতা দেবী চুপচাপ শুয়ে আছেন। মায়ের এরকম অবস্থা দেখতে পারছে না রাজীব, অথচ ওর কিছু করারও নেই। কাজটা ওর কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। যে লক্ষ্য নিয়ে ওই ডিপার্টমেন্টে যোগ দিয়েছে সেটা ওকে নিষ্ঠার সাথে পালন করে চলতে হবে। রাজীব একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঘর থেকে বেরিয়ে এলো। একটা গোটা রাত চিন্তার মধ্যে কাটে রাজীবের। ছাদে দাঁড়িয়ে সিগারেটে টান দিতে দিতে কেসটার বিষয়েই ভাবছিল রাজীব। একে একটা হাই প্রোফাইল কেস, আর এরকম সময় মায়েরও শরীরটা হঠাৎ খারাপ হলো। সব মিলিয়ে রাজীব একটু চিন্তিতই হয়ে পড়ল। এখন সবটাই আগামীকালের উপর নির্ভর করছে। সিগারেটের শেষ জ্বলন্ত অংশ আঙুলে লাগতেই অজান্তেই ওর হাত থেকে পড়ে যায় সিগারেটটা। উদাস চোখে তাকালো আকাশের দিকে রাজীব। পরের দিন সকালে অফিসে ঢুকে কেসটা নিয়ে পড়ল রাজীব। ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে ঘটনাটা অল্প অল্প ছড়াতে শুরু করেছে। রাজীবের কাছে দু একটা ফোনও এসেছে, যদিও সেগুলো যথেষ্ট প্রফেশনালি ইগনোর করেছে সে। কেস ফাইলটা হাতে নিয়ে ও সবার প্রথম একজন কনস্টেবলকে ডাকে। কনস্টেবল। ইয়েস স্যার। থানায় যত স্টাফ আছে সবাইকে ডাকুন। আচ্ছা। কিছুক্ষণের মধ্যেই সব কর্মচারী রাজীবের কেবিনে জড়ো হয়। এখান থেকে কারা কারা মিডিয়ার সাথে যোগাযোগ রাখে? কোনো খবর দিতে চাইলে কে যোগাযোগ করে দিতে পারবে? পেছন থেকে একজন হাত তুলতেই রাজীব দীর্ঘশ্বাস ফেলে। অমলবাবু। ইয়েস স্যার। ওনার মোবাইলটা নিয়ে নিন। অমল কনস্টেবলটির ফোন নিয়ে নেয়। চোয়াল শক্ত হয় রাজীবের। এটা যথেষ্ট হাই প্রোফাইল কেস। আমি চাই না এই কেস সম্পর্কিত কোনো তথ্য মিডিয়ার কাছে যাক। পোস্টমর্টেম আর অ্যাটপসির রিপোর্ট যেন বাইরে লিক না হয়, বুঝেছেন? ওকে স্যার। শেষমেশ সকলেই বেরোলে অমল রাজীবের কাছে আসে। স্যার, এই যে গতকালের সিসিটিভি ফুটেজ, আর এই যে এই কতগুলো ছবি, এদের 6 জনের গ্যাং স্যার কাল পার্টিতে গেছিল। এই যে এই ডান দিক থেকে এটা রেহান, আর পাশে রেহানের প্রেমিকা শ্রুতি। শ্রুতির পাশে এটা তো। হ্যাঁ স্যার, অরণ্য। বাকি 3 জন হলো রজত, আশ্বিন আর মোহিত। শ্রুতি আর অরণ্য এক কলেজে পড়ে, ব্যাচমেট। মোহিত আর আশ্বিন ছোট পর্দার অভিনেতা, রিসেন্টলি রেহানের সাথে একটা ওয়েব সিরিজে কাজ করছে। আর রজত স্কটিশে ফিজিক্সে অনার্স করছে। আচ্ছা বেশ, ফুটেজটা দেখি। এই যে স্যার। ল্যাপটপটা এগিয়ে দেয় অমল। রাজীব দেখে ঘটনাটা। অমল তবুও এক্সপ্লেন করে। স্যার, গতকাল রাতে রেহান আর অরণ্যের মধ্যে ঝগড়া হয়। কারণ ছিল শ্রুতি। আসলে স্যার, ম্যানেজারের কথা অনুযায়ী অরণ্য খারাপ ব্যবহার করেছিল শ্রুতির সাথে, সেই কারণেই রেহানের সাথে ঝগড়ার সূচনা। স্যার, বলছি রেহান মল্লিক এসেছে। রাজীবের ঠোঁটে হাসি ফুটে উঠল। পাঠিয়ে দাও। চেয়ার টেনে বসে ছেলেটা, চোখ মুখ উত্তেজিত। রাজীবের একটা প্রশ্নেই ও ফেটে পড়ে। আরে কি যাতা বলছেন আপনি? হ্যাঁ, ইটস জাস্ট ইম্পসিবল। আমি কিছু করিনি। ধীরে মিস্টার মল্লিক, ধীরে। এটা থানা, বলুন। স্যার সরি, এক্সট্রিমলি সরি। আসলে শ্রুতি আর অরণ্য এক কলেজে পড়ে, সেম ইয়ার। স্যার ট্রাস্ট মি, সেদিন আমার প্রচন্ড মাথা গরম হয়ে গেছিল। আর অরণ্য বরাবরের অসভ্য ছেলে একটা। তারপরেও আমি ওকে এড়িয়ে যেতাম, কারণ ওর বাবা আমার অনেক উপকার করেছিলেন। কিন্তু যেখানে আমার গার্লফ্রেন্ডকে টাচ করছে, তারপর আমি ছেড়ে দিই কি করে? কি হয়েছিল সেদিন? নেশার ঘরে পাগল হয়ে গেছিল স্যারও। কি করছিল নিজেও জানতো না। শ্রুতিকে জাপটে ধরে চুমু। সরি স্যার, এরপর আমি আর থাকতে পারিনি, দিয়েছি দুমদাম একেবারে। ঠিক আছে। সেরাতে তোমরা কখন পার্টি করতে গিয়েছিলে? ওই রাত 8টা নাগাদ হবে। আর বেরোলে কখন? আমি আর শ্রুতি একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, তাও প্রায় 11:30 নাগাদ করে। আসলে শ্রুতিকে ওই পরিবেশে রেখে আসার রিস্ক আমি নিতে পারিনি, আর তাছাড়া ওকে বাড়ি ছেড়ে আসার ব্যাপারটাও ছিল। বাকিরা কখন বেরিয়েছিল জানি না স্যার। এমন সময় অমল কেবিনে ঢুকে রাজীবের কানে কানে কিছু বলতেই
সে প্রশ্ন করে, তোমাদের টিমে কি কেউ ড্রাগস নিত? হ্যাঁ, না স্যার, সেরকম কেউ নেই স্যার। ওকে, তার মানে ওরা কখন বেরিয়েছে জানো না? না স্যার। ওকে, ইউ ক্যান গো। রেহান বেরিয়ে গেলেই রাজীব বলল, অমল, এর উপর নজর রাখতে লোক লাগাও। ওকে স্যার। একটা দীর্ঘশ্বাস ছেড়ে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থাকলো রাজীব। ওর কপালে ইতিমধ্যেই পড়েছে এক সন্দিহান ভাঁজ। রেহান চলে যেতেই একজন কনস্টেবল ঢুকল। রাজীব একবার কনস্টেবলের হাতে ধরে থাকা নীল ফাইলটার দিকে তাকিয়ে বলল, টেবিলে রেখে দিন। কনস্টেবলটি ফাইলটা রাখতেই রাজীব অমলের দিকে ফেরে। শোনো, শ্রুতি, মোহিত আর বাকি সবাইকে ডাকো, সবার সাথে কথা বলবো। স্যার, এই দেখুন, রেহান আর ওর গার্লফ্রেন্ড বেরিয়েছে 11:30টায়। ল্যাপটপ থেকে চোখে দৃষ্টি না সরিয়েই চুপচাপ শুনতে থাকে রাজীব। এই দেখুন, তারপর মোহিত আর আশ্রিন এক গাড়িতে ওঠে আর রজত বাইকে। ঠিক 1:30 নাগাদ ওরা ক্লাব থেকে বেরোয়, একেবারে সবার শেষে। ওদের সাথে বেরোয় অরণ্য। কিন্তু এই চাওয়ালা বলছে অ্যাক্সিডেন্ট ঘটে ভোর রাতে। তাহলে মাঝখানের বেশ কয়েক ঘন্টা অরণ্য কোথায় ছিল? কোথায়? পার্টির ছবিগুলো ভালো করে দেখে রাজীব। ড্রিঙ্কস, সিগারেট সব রয়েছে। বিভিন্ন পোজে সকলের ছবিও রয়েছে। ক্লাবের বাকিদের থেকে একটু আলাদাই ওদের পার্টিটা চলছে বোঝা যাচ্ছে। অমল, আপাতত আমরা শ্রুতির বাড়ি যাব। স্যার, রেহান একটা পারভার্ট। আমাকে সব সময় সন্দেহ করে। শুধুমাত্র অরণ্য নয়, যে কারোর সাথেই, যে কোনো ছেলের সাথেই। আপনার বয়ফ্রেন্ড কিন্তু আপনার ব্যাপারে একটুও নিন্দে করেনি। চুপ করে থাকে শ্রুতি। ওদিকে থানায় মোহিত আর রজতেরও ইনভেস্টিগেশন চলছে। রাজীব লক্ষ্য করে শ্রুতির হাতে অজস্র কালো ছিদ্র বিন্দু। কিসের দাগ ওগুলো? অদ্ভুত। এগুলো কিসের দাগ? দাগগুলোকে লুকিয়ে শ্রুতি বলে, ইয়ে মানে অ্যালার্জি। অরণ্যর সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? শ্রুতির ফ্ল্যাটটা ঘুরতে ঘুরতে প্রশ্ন করে রাজীব। ভালো বন্ধু, ব্যাস। আচ্ছা, আপনি সেদিন বাড়িতে কখন এলেন? 12:30 নাগাদ। আর রেহান? জানি না স্যার, আর কথা হয়নি। ওর ফোন আমিও আর ধরিনি। ওকে, থ্যাংক ইউ মিস শ্রুতি। বলো কৌশিক। স্যার, একটা খবর আছে। আচ্ছা, এক্ষুনি আসছি। স্যার, কি হলো? অমল, তাড়াতাড়ি থানায় চলো। আর পোস্টমর্টমের রিপোর্ট আসছে কতক্ষণ? খোঁজ নিয়েছি স্যার, এর মধ্যে চলে আসবে। ইয়েস স্যার, আমি 100% শিওর শ্রুতি ড্রাগস নেয়। বুঝতেই পারছিলাম, বাট শিওর ছিলাম না। এই শ্রুতির ব্যাপারে সব ডিটেলস বার করো। কোথায় যায়, কি করে, কার সাথে কথা বলে, সবটা। ওকে স্যার। আপাতত আমি বাড়ি গেলাম। কোনো খবর পেলে সঙ্গে সঙ্গে জানিও। মায়ের শরীরের অবস্থাটাও ভীষণ খারাপ। ওকে স্যার, আপনি চিন্তা করবেন না। অনেক দুশ্চিন্তার মাঝেই সেই দিনটা কেটে গেল। অন্তরার হাসি এখনো রাজীবের কানে ভাসে। ওর আদরগুলো আজও অনুভব করতে পারে সে। চোখে জল চলে আসে তার। এইভাবে ওকে ছেড়ে চলে যাবে কখনো ভাবতেই পারেনি। ওর চলে যাওয়ার পর রাজীব পুরোপুরি ভেঙে পড়েছিল। আজও সেই ঋণঋণে মধুর গানের কণ্ঠস্বর কানে ভাসে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। আমার সুর গুলি পায় চরো, আমি পা
দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। ঘুমটা একটু ভোর ভোরেই ভেঙে গেল রাজীবের, কারণ ফোনটা সশব্দে বাজছে। ঘুম জড়ানো গলায় বলে, হ্যালো স্যার, বলছি পোস্টমর্টম রিপোর্ট হাতে চলে এসেছে, আপনি তাড়াতাড়ি একবার থানায় আসুন। ওকে। এক কাপ চা খেয়ে শাওয়ার নিয়ে জামা কাপড় পাল্টে থানার উদ্দেশ্যে রওনা হয় রাজীব। জানুয়ারি 3 তারিখ হয়ে গেল। অরণ্য মিত্রের কেস এখনো আনসলভড। ওপরতলা থেকে চাপও আসছে। থানায় পা রাখতেই কৌশিক প্রায় ছুটে এলো। স্যার 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 এই যে রিপোর্টটা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, একবার দেখুন স্যার। মৃত্যু জলে ডুবে, তবে বডিতে অতিরিক্ত মাত্রায় ড্রাগসও পাওয়া গেছে। হোয়াট? অরণ্য সেরাতের বন্ধুদের আর ওর মা বাবাকে ডাকো এক্ষুনি। ওকে স্যার। অমল বেরোতেই রাজীব আবারও কেসের ফাইলটার দিকে মন দিল। অতঃপর অরণ্যের মা বাবা, বন্ধু বান্ধব সকলের সাথেই কথা হলো। সবশেষে রাজীবের মনে হলো সন্দেহ করার মতো এমন কেউ নেই যাকে ওরা ট্র্যাক করতে পারে। অলোকবাবু, ইন্দিরা দেবী, বন্ধু বান্ধব সবার সাথে কথা বলে জানতে পারল আগে অরণ্য ড্রাগ নিত না, তবে সম্প্রতি হয়তো ওর মধ্যে অল্প পরিবর্তন এসেছিল নেশার জন্য। জিজ্ঞাসাবাদ শেষে চিন্তিত অভিব্যক্তি নিয়েই রাজীব থানায় এসে নিজের কেবিনে ঢোকে। সারা রাত বসে চিন্তা করল, কিন্তু কোনো কিনারা পেল না। ঘুরে ফিরে পুনরায় ও পৌঁছচ্ছে ধোঁয়াশায়। ক্লান্ত মস্তিষ্ক আর চোখে নেমে আসা ক্ষীণ নিদ্রার মাঝেই ও শুনতে পেল কিছু কথোপকথন। দেখতে পেল কেবিনের দরজার বাইরে ঠিক সোজাসুজি একটা দৃশ্য। সম্ভবত শেষ রাত, ভোরের প্রারম্ভের সামান্য পূর্বক্ষণ। সহসাই থানা চত্বরে প্রবেশ করল এক মধ্যবয়স্কা আর একটি অল্প বয়সী ছেলে। স্যার, একটা মিসিং কমপ্লেন লেখানোর ছিল। বলুন। আমার মেয়ে আমার মেয়ে 3 দিন হলো ওর সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। আপনার মেয়ে কি করে? পড়াশোনা। আমরা কোচবিহারে থাকি। মেয়ে পড়াশোনার জন্য এখানে এসেছিল। গত 2 দিন ধরে ওকে ফোন করছি, কিন্তু পাচ্ছি না। পিজিতেও খোঁজ নিয়েছি, 2 দিন ধরে নাকি সেখানেও আসেনি। পিজির ভদ্র মহিলা অসুস্থ, কাজে উনি থানায় এসে কমপ্লেন লেখাতে পারেননি। ফোন করেছিলেন, কিন্তু কোনো রেসপন্স পাননি। আচ্ছা, আপনি? আমি ওর মা। ও, আর ইনি? ও আমার মেয়ের বন্ধু, কোচবিহারেই থাকে, আমার সাথে এসেছে। ওকে, বিকাশ বাবু, একটা মিসিং রিপোর্ট লিখে নিন তো এনাদের কাছ থেকে। আপনি মেয়ের নাম, ডিটেলস, কোন কলেজে পড়ে না পড়ে এসব লিখিয়ে একটা ছবি দিয়ে যান। আমি দেখছি কি করা যায়। ঠিক আছে? ধন্যবাদ স্যার। কোন রকমে বেরিয়ে আসে ভদ্র মহিলা আর ছেলেটি। ঠিক সেই সময়তেই ছেলেটি অনুভব করল রাতের আঁধার কাটিয়ে সূর্যদেব তার প্রথম আভা ছড়িয়ে দিচ্ছে পূব আকাশে। ভোরের মায়াজালে আবদ্ধ হয়ে চেয়ারে হেলান দিয়ে থাকা রাজীবের ক্লান্ত চোখ দুটোতেও নেমে এসেছিল তন্দ্রা। কিছুক্ষণের স্থিরতা। আচম্বিত ঘোরটা কেটে গেল রাজীবের। চোখ খুলে দেখল সামনে অমল দাঁড়িয়ে। রাজীবের চোখে ফুটে উঠল বিস্ময়। স্যার, আপনাকে কিছু বলবে? রাজীব দেখল একটা বছর 13-14 ছেলে দাঁড়িয়ে রয়েছে। ঢুলুঢুলু চোখ, তবে খোলাটে। বলো। স্যার, আমি ক্লাবের বাইরে বস্তিটায় থাকি। স্যার, সেদিন রাতে রেহানকে থানায় তুলতে এরপর আর বেশি সময় নেয়নি রাজীবের টিম। এয়ারপোর্টেই ধরা পড়ে যায় রেহান। সপাটে একটা চড় এসে পড়ে রেহানের গালে।
হ্যাঁ স্যার, হ্যাঁ, শ্রুতিকে আমি ভালোবাসি। আমি চাইনি ওর কোনো ক্ষতি হোক, তাই জন্যই আমি ওর এই কথাটা আপনাদের কাছে লুকিয়ে গেছিলাম স্যার। শ্রুতি ড্রাগ অ্যাডিক্ট, রাইট? আর অরণ্যকেও ওই নেশা ধরায়। প্রাইভেট পার্টিগুলোতে শ্রুতি ড্রাগ সাপ্লাই করতো, তাই তো? হ্যাঁ, কিন্তু শ্রুতির কথা আপনারা জানুন, আমি সেটা চাইনি। অরণ্য তাতেই থামেনি স্যার, ও অনেকভাবে শ্রুতিকে সিডিউস করার চেষ্টা করতো। আমি বারণ করলেও শুনতো না, আমাকে বলতো দম থাকে তো ওকে আটকাতে। আর তাছাড়া এক হাতে তালি তো বাজে না স্যার। কিন্তু আমি শ্রুতিকে বললেও পুরো ব্যাপারটা অগ্রাহ্য করতো, অস্বীকার করতো, আমার কথা মানতেই চাইতো না। কিন্তু আমি বেশ বুঝতাম যে শ্রুতির সাথে ওর ভীষণ ঘনিষ্ঠতা হচ্ছে, আর সেটা সহ্য করতে পারিনি স্যার আমি। তাই শ্রুতির থেকে ওকে সরাতে সেদিন রাতে শ্রুতিকে বাড়ি পৌঁছানোর সময় ওর ফোন থেকেই অরণ্যকে মেসেজটা পাঠাই আমি। নেশায় ডুবে থাকাতে শ্রুতি সেটা খেয়াল করেনি। মেসেজটা করার পর আমি ডিলিটও করে দিই, কিন্তু অরণ্য মেসেজটা পায় আর আমার বলা নির্ধারিত জায়গায় চলেও আসে। মেয়েদের শরীরের প্রতি ওর ভীষণ লোভ আর ভীষণ লালসা, বলতে পারে নেশার মতো একেবারে। আমি তো শুধু ওকে শিক্ষা দিতে চেয়েছিলাম, কিন্তু এভাবে নয় স্যার, এভাবে নয়। শ্রুতির করা মেসেজটা অরণ্যের ফোন নাম্বার থেকেই উদ্ধার হয়। সব সন্দেহ প্রথমে শ্রুতির দিকে গেলেও তোমার উপরও নজর রাখা হয়েছিল, সেখান থেকে খবরটা উঠে আসে। শ্রুতি সহ আরো 2জন ড্রাগ সাপ্লায়ার অ্যারেস্ট হয়েছে। তারপর কি করলে বলো? তারপর নাইট ক্লাবের উল্টো দিকের বস্তিটায় আসতে বলেছিলাম। আমি দেখলাম ও চলে এসেছে। প্রথমে আমাকে দেখে একটু আশ্চর্য হলেও পরে ওর ঠোঁটে একটা তাচ্ছিল্যের হাসি খেলে ওঠে, আর মাথাটা আমার গরম হয়ে যায় সেখানে। ওকে তারপর সামনের একটা বাস স্ট্যান্ডে নিয়ে গিয়ে বসাই। সেখানে কোনো সিসিটিভি ছিল না, সেটা দেখে একটু নিশ্চিন্ত হই আমি। তারপর ওকে নানা রকম ভালো কথায় অনেক কিছু বোঝানোর চেষ্টা করতে থাকি। সঙ্গে দিতে থাকি একটু একটু করে হুইস্কি, আর তাতে মিশিয়ে দিই ড্রাগস। আমি শুধু ভেবেছিলাম নেশায় অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে ঘরে বসে থাকবে, আর কেউ কিছু জানতে পারবে না। কিন্তু ও যে এইভাবে অ্যাক্সিডেন্ট করবে আমি সেটা ভাবিনি স্যার। যেভাবেই হতো ধরা তুমি ঠিকই পড়তে। ওখান থেকে কখন বেরিয়েছিলে? ওকে গাড়িতে উঠিয়ে ওখান থেকে প্রায় 3টে, 3:30 নাগাদ বেরিয়ে যায়। তখন ওর নেশাটাও চলেছিল বেশ। আর ইউ শিওর? হ্যাঁ স্যার। অমল, অ্যারেস্ট হিম। রাজীব আর ওদিকে তাকালো না। কেসটা ওপেন অ্যান্ড সার্ট হয়ে গেল। কেস ক্লোজ হলো অরণ্যের অতিরিক্ত নেশার ফলে জলে ডুবে মৃত্যুর কারণ দেখিয়ে। থানা থেকে বেরোনোর সময় অমল রাজীবকে বলল, স্যার, 2টো কথা। এক, রেহান বারবার বলছে নেশার ঘোরে অরণ্য অ্যাক্সিডেন্ট করতে পারে, কিন্তু ভুল রাস্তায় যেতে কখনোই পারে না। ওই জায়গায় সে কখনো আগে যায়নি। আর স্যার, দ্বিতীয় হলো রাস্তায় থাকা টায়ারের দাগ। সোজা গিয়ে হঠাৎ ঘুরে ঝিলের দিকে গেছে। দেখে মনে হচ্ছে সামনে কোনো কিছুকে বাঁচাতে বা সামনের কিছুতে বাধা পেয়ে অ্যাক্সিডেন্টের ভয়ে গাড়ি ঘুরিয়ে নিয়েছে ঝিলের দিকে। স্যার 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 থানার ভেতর থেকে কৌশিকের গলা পেয়ে রাজীব ঘুরে দাঁড়ায়। স্যার স্যার একটা বড় খবর আছে। কি? স্যার স্যার এই অরণ্য ছেলেটার পুরনো একটা কেস ঘাটছিলাম, অদ্ভুত একটা তথ্য উঠে আসে। মানে পুরনো মানে কি? এর কোনো পাস রেকর্ডও আছে নাকি? আমি তো কিছু খুঁজে পাইনি। স্যার এই ছেলে এর আগে একবার ড্রাগসের চক্করে ফেসে থানায় আসে, আর দ্বিতীয়বার একটা রেপ কেসের অ্যাকিউজড হয়ে আসে এরা। এই যে স্যার, এই যে পুরনো ফাইলটা। হ্যাঁ দেখুন স্যার, যেই থানার আন্ডারে কেসটা ছিল সেই থানার বড়বাবু এই ফাইলটা সরিয়ে রেখেছিল 4 বছর আগে ঘটনার সময়তেই। তখন কেসটা টাকা পয়সা দিয়ে মিটিয়ে দেওয়া হয়েছিল। কদিন আগে আমার এক সহকর্মী বন্ধুর সহযোগিতায় এই ফাইলটা আমি পাই। রাজীবের ভ্রু কুঁচকে যায়। স্যার আজ থেকে 4 বছর আগে অরণ্য মিত্র আর ওর 3 বন্ধু একটা মেয়েকে রেপ করে ওই হাইওয়েরই সংলগ্ন ঝিলে ডাম্প করেছিল। সেই সময় সবে সবে মেট্রো কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে। ওই রুটে তাই গাড়ি না চললে ওই টুকটাক পায়ে হেঁটে মানুষের যাতায়াত বা ওই বাইক সাইকেল চলতো। ওই ঝিলটায় সকালে বেশ কয়েকজন মাছ ধরতো।
1 জানুয়ারি ভোর 6টার সময় দুজন জেলে খবরটা দেয় যে তারা মাছ ধরতে গিয়ে দেখে একটা ডেড বডি ভাসছে। পুলিশ গিয়ে উদ্ধার করে। বেশ কয়েকদিন মর্গে ছিল বডি। তারপর মিসিং ডায়েরি দেখে পুলিশ মেয়েটির পরিবারের সাথে যোগাযোগ করে। অভিযুক্তরা ধরা পড়েনি? হ্যাঁ স্যার, পড়েছিল। এই অরণ্য আর তারপর ওর বন্ধুরা সব বড়লোক বাপের বিগ্রানো সন্তান। বড়বাবু যিনি ছিলেন তিনি খুব কেয়ারফুলি আর ভীষণ চেপে কোনো ক্রমে কেসটা শেষ করে দেয়। আর তার সাথে ছিল লয়ার। মেয়েটার বডিতে ড্রাগস আর অ্যালকোহল পাওয়া গেছিল, তাতেই কেসটা অনেকটা উইক হয়ে যায়। এত গোপন ভাবে মিডিয়াকে বাঁচিয়ে কেসটা ক্লোজড হয়েছিল যে ব্যাপারটা কেউ ভালোভাবে জানেও না। পরবর্তীতে সব জামিনে বেরিয়ে এসে বহাল তবিয়াতে ঘুরছিল। আর কি, ধীরে ধীরে কেসটা একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়। মেয়েটা সম্পর্কে কোনো তথ্য? হ্যাঁ স্যার, এই ফাইলটাই আছে। নর্থ বেঙ্গলের মেয়ে ছিল স্যার, পড়াশোনা করতে কলকাতায় এসেছিল। কৌশিকের হাত থেকে ফাইলটা নিয়ে গাড়িতে উঠে বসে। জানলা দিয়ে মুখ বাড়ায় রাজীব। কৌশিক, কৌশিক। বলুন স্যার। আমি বাকি 3 বন্ধুর সাথে দেখা করতে চাই। অমল রাজীবের পাশে বসে গাড়ির দরজা বন্ধ করল। রাজীবের কথা শোনা মাত্রই কৌশিকের মুখটা ফ্যাকাশে হয়ে আসে। আমতা আমতা করে বলে, মানে কিন্তু তা কি করে সম্ভব স্যার? মানে 3 জনই তো মারা গেছে একইভাবে, একই স্পটে। চমকে ওঠে রাজীব। হৃৎপিণ্ড স্থির হয়ে আসে। বলে, হোয়াট? রাজীবের জিজ্ঞাসু অথচ ক্ষুরধার দৃষ্টি সরাসরি কৌশিকের দিকে পড়ল। কৌশিক কিছুটা ঘাবড়ে পুনরায় আমতা আমতা করে বলল, এবং একই তারিখে। অবিশ্বাস্য রাজীবের দৃষ্টি তখনও স্থির কৌশিকের দিকে। নিজেকে সংযত করে রাজীব বলে, মানে 31 ডিসেম্বরের শেষ রাতে, বা বলা যেতে পারে 1 জানুয়ারির ভোর রাতে? হ্যাঁ স্যার, মানে আমি তো নতুন এসেছিলাম, তাই মানে কিছু জানতাম না। ছেলেগুলোর খোঁজ নিতে গিয়ে দেখি যে আগে থেকেই মৃত। জানতাম না যে এর আগে আরো 3 বার ওই ঝিল থেকে একইভাবে গাড়ি ওঠানো হয়েছিল। আর সব থেকে অবাক করা বিষয় স্যার, যে 3টে ছেলের অটোপসি, পোস্টমর্টম রিপোর্ট একেবারে সেম। মৃত্যু সেম ভাবে, তারিখ সেম, এমনকি মৃত্যু স্থলও সেম। সবকিছু একেবারে সেম স্যার, সবকিছু। গাড়ির ফরেন্সিকে অস্বাভাবিক কিচ্ছু পাওয়া যায়নি। খোঁজ নিতে গিয়ে জানতে পারলাম স্যার যে এরা একে অপরের পরিচিত ছিল। আশ্চর্য হয় রাজীব। ছেলেগুলো মারা গেল অথচ কোনো ইনভেস্টিগেশন হলো না। কোনো ইনভেস্টিগেশন অলোকবাবু করতে দেননি। যদি পুরনো কেসে ছেলে আবার ফেঁসে যায়, টাকার জোর থাকলে যা হয় আর কি। তাছাড়া কি ইনভেস্টিগেশন হবে বলুন তো স্যার? পোস্টমর্টেম পরিষ্কার জানান দেয় যে জলে ডুবে মৃত্যু, সাথে আবার ড্রাগ অ্যাডিক্টও। বেপরোয়া গাড়ি চালানোতেই মৃত্যু হয়েছে, পোস্টমর্টেমে পরিষ্কার বলা হয়েছে। কঠিন চোখে তাকিয়ে রাজীব বলে, ঠিক আছে, আমি আসছি, তুমি এদিকটা সামলাও। ড্রাইভার চলো। রাজীব গাড়িতে উঠে একটা ফোন করে অলোক মিত্রকে। হ্যাঁ অলোকবাবু, একটু দরকার আছে আপনার সাথে, আপনি একবার দেখা করতে পারেন? হতচকিত অলোক মিত্র দ্রুত বলে উঠল, হ্যাঁ বলুন, কোথায় দেখা করবেন? মেট্রো কনস্ট্রাকশন যে হাইওয়েটার কাছে হচ্ছিল তার মুখটাতেই আসুন, তারপর না হয় ওখান থেকে। কি ব্যাপার অফিসার, কোনো আর্জেন্সি? রাজীবের ঠোঁটের কোণে একটা সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল। সেই জন্যই তো ডাকা। ঘণ্টাখানেকের মধ্যেই অলোকবাবু রাজীবের বলা জায়গায় এসে পৌঁছয়। এদিকটা মোটামুটি ফাঁকাই। আজকে চাওয়ালাটাও বসেনি। গাড়ির দরজা বন্ধ করে অলোকবাবু এগিয়ে আসে রাজীবের দিকে। কি হয়েছে অফিসার, কি সমস্যা? রাজীব কোনো কথা না বলে একটা ফাইল এগিয়ে দেয় অলোকবাবুর দিকে। এটা See it first. ফাইলটা পড়ে অলোকবাবুর ঘাম ছুটে যাওয়ার জোগাড়। ছেলের পুরো কেস হিস্ট্রি, তার সাথে ওনারও। উনিই তো সমস্ত প্রমাণ সরানোর পরামর্শ দিয়েছিলেন। এই ফাইলে ওনার হস্তাক্ষরও আছে। আপনি আপনার ছেলের ব্যাপারে এত বড় একটা ঘটনা চেপে গেলেন। অবশ্য চাপা দেওয়ার জন্যই তো কেসটা রাতারাতি বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু তাতে কি আপনার ছেলে বাঁচলো না ওর সঙ্গীরা বাঁচলো? বরঞ্চ জেলে থাকলে বোধহয় আপনার ছেলেটা বেঁচে যেত। মানে?
পৃথিবীতে অনেক রহস্যই আছে যার মানে হয়তো আমরা জীবিত অবস্থায় কখনোই খুঁজতে পারবো না। মৃত্যুগুলো বড়ই অদ্ভুত না? প্রতিটা মৃত্যু ঘুরে ফিরে এই এক জায়গাতে এসে মার্জ হচ্ছে, এই রেপ কেসটায়। অলোকবাবুর মুখে ঘন মেঘের ছায়া নেমে আসে। অনুশোচনায় দগ্ধ হয়ে তিনি বলেন, আমি ছেলেকে বড্ড ভালোবাসতাম স্যার, তাই ভাবলাম বাচ্চা ছেলে ভুল করেছে, কিন্তু তারপর ও শোধরানোর জায়গায় আরো বিগড়ল। ওকে জেলে রাখলে ঠিক করতাম। সব ভুল সিদ্ধান্ত আমার। ভাবলাম ছেলে জড়ালে আমার নাম, ক্যারিয়ার সব খারাপ হবে, সুতরাং তাই একটা মেয়ে জাস্টিস পাবে না শুধুমাত্র আপনার মেয়ের সম্মানের জন্য। রাজীব ফাইলটা ওনার হাত থেকে নিয়ে কানে কানে ফিসফিসিয়ে বলে, সাবধানে থাকবেন, নেক্সট টার্গেট আপনিও হতে পারেন। অলোকবাবু দ্রুত গাড়িতে উঠে বসেন। শীতেও রুমাল দিয়ে কপালে অল্প জমা শ্বেতবিন্দু মুছে ড্রাইভারকে বলেন, চলো। ফাইলটা নিয়ে রাজীব গাড়িতে উঠে বসে। এটা অবশ্য ওর নিজের গাড়ি। স্টিয়ারিং এ দুহাত রেখে গাড়িটা স্টার্ট দেয়। গাড়ি এগোতে শুরু করলো, কিন্তু কি গাড়িটা আপনা আপনি ঘুরে উল্টো দিকে থাকা বন্ধ হাইওয়েটার দিকে ছুটতে থাকে, পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে। এটা কি হচ্ছে? What the hell? রাজীব কোনোভাবেই গাড়ি কন্ট্রোলে আনতে পারছে না। ব্রেকও লাগছে না। What the hell is happening? ব্রেক কাজ করছে না। গাড়ি ছুটছে দ্রুত গতিতে সামনের দিকে। যদিও সিট বেল্ট পরে, তবু চাপা ভয় কাজ করছে ওর মধ্যে। গাড়ি ছুটছে প্রচন্ড দ্রুত গতিতে। সন্ধ্যাটাও যেন মনে হলো হঠাৎ ঝুপ করে নামলো। স্টিয়ারিং, ব্রেক কিচ্ছু কাজ করছে না, নাথিং। মাথা নিচু করে ব্রেকের দিকে দেখলো একবার রাজীব। মাথা তুলতেই দেখে গাড়ির একদম সামনে দাঁড়িয়ে একটা মূর্তি। হেডলাইটের আলোয় রাজীব স্পষ্ট তার মুখটা দেখতে পেল। বুকটা ধক করে উঠল ওর। মুখ থেকে অজান্তেই বেরিয়ে এলো, অন্তরা! স্টিয়ারিং কোনো ক্রমে ঘুরিয়ে দিতেই গাড়িটা প্রচন্ড জোরে ঘুরে গিয়ে সোজা ঝিলের দিকে এগিয়ে যায়। ঘন্টা 5 হলো রাজীব বাড়ি ফিরেছে। এখনো মায়ের কোলে মাথা রেখে শুয়ে। টিভি চলছে সামনে, কম আওয়াজে খবর চালানো। সেদিকে দেখছে না রাজীব। ওর মাথায় সন্ধ্যার ঘটনা ঘুরছে। অন্তরা প্রাণ চাঞ্চল্যে ভরপুর একটা মেয়ে, রাজীবের সব থেকে প্রিয় বন্ধু এবং ভালোবাসা। ওরা সেই ছেলেবেলার বন্ধু। রাজীব আর অন্তরারা পাশাপাশি থাকত। রাজীবের জীবনে মায়ের পর যদি কেউ প্রাধান্য পেত, সে ছিল অন্তরা। হায়ার সেকেন্ডারি শেষ করে অন্তরা এখানে আসে পড়াশোনা করতে। ভালো একটা কলেজে ভর্তি হয়। কলেজের কাছাকাছি দেখে একটা পেইং গেস্ট ভাড়া নেয়। ইচ্ছে ছিল কলেজে পড়তে পড়তেই সরকারি চাকরির প্রস্তুতি নেবে। পিজির মালিক বয়স্ক এক মহিলা। প্রায়শই ভদ্রমহিলা অসুস্থ থাকতেন, কিন্তু অন্তরার সাথে ভালো সম্পর্ক ছিল। জীবন সহজভাবেই ভালো এগোচ্ছিল। নতুন কলেজ আর পড়াশোনার মাঝে অন্তরার বেশ কিছু বন্ধুও হয়েছিল। ধীরে ধীরে শহুরে ভাবধারায় একটু একটু করে মিশতে শুরু করে অন্তরা। কথা হতো রাজীবের সাথেও। রাজীবকেও বলতো সব কথা, গল্প করত। যতই হোক ভালোবাসার একটা তো টান থাকবেই। ও রাজীবকে বলতো সব ঠিকঠাক হলেও টিউশন নিয়ে একটু বিপাকে পড়েছে। ভালো পড়ায় এমন স্যার খুঁজে পাচ্ছে না। তারপর নিজেই একদিন ফোন করে জানালো ওদের কলেজের স্যারের কাছে টিউশন পড়বে। সামনের সপ্তাহ থেকেই যাওয়ার কথা। দুর্ভাগ্যবশত যেই স্যারের ফ্ল্যাটে ও পড়তে যেত, তার ঠিক উল্টো দিকের ফ্ল্যাটই ছিল
অরণ্যের এক বন্ধুর। ফাঁকা পড়ে থাকতো ফ্ল্যাটটা, তবে অরণ্যরা প্রায়শই যেত ফুর্তির জন্য। বাবা মা দুজনেই কর্মব্যস্ততায় কখনো বিলেত বা কখনো অফিসের লেট নাইট মিটিংয়ে থাকতো, তাই ছেলে ফ্ল্যাটে কাদের নিয়ে আসতো, কি করত, সেই সব ব্যাপারে নজর থাকতো না ওনাদের। টিউশনি পড়তে যাওয়া প্রত্যেকের উপরেই ওদের চোখ পড়ত, বিশেষত মেয়েদের উপর। বড়লোকদের ছেলে, তাই স্যার বেশি কিছু না বলতে পারলেও সিদ্ধান্ত নিয়েছিলেন টিউশন সেন্টার অন্য কোথাও শিফট করানোর। কিন্তু তার আগেই কোনো এক সময় হায়নার নজর পড়ে অন্তরার এক বান্ধবীর ওপর। প্রায়শই উত্তক্ত করত অরণ্যের এক বন্ধু অন্তরার সেই বান্ধবীটিকে। একদিন অতিরিক্ত বাড়াবাড়ি করায় মেয়েটি ভয়ে গুটিয়ে গেছিল। বাড়ি ফিরেও ট্রমা কাটছিল না। সবটা অন্তরা শুনে প্রচন্ড রেগে যায়। পরের দিন বান্ধবীকে এক প্রকার জোর করে টিউশনে নিয়ে যায়। পুলিশকেও জানিয়েছিল, কিন্তু সেইভাবে তারা এই বিষয়টা সিরিয়াসলি নেয়নি। অরণ্যের বন্ধু হয়তো খবর পেয়েছিল ওদের থানায় যাওয়ার বিষয়টা। যতই হোক, মোটা টাকা ঘুষ যে পুলিশের কাছে পাঠানো হয়, সব জেনে অ্যাপার্টমেন্টে ঢোকার মুখেই দুজন ছেলে অন্তরাদের পথ আটকায়। সেদিন অবশ্য অরণ্য ছিল না। পাশেই অ্যাপার্টমেন্টের পার্কে তখন বাচ্চারা খেলছে। আশেপাশে বেশ কয়েকজন যাতায়াত করছিল, অথচ ছেলে দুটোর কোনো ভ্রুক্ষেপই ছিল না। অনেক অপমানজনক কথা, হুমকি, এমনকি গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে অন্তরা আর নিজেকে সামলে রাখতে পারেনি। সেদিন সজোরে থাপ্পড় বসিয়েছিল জনবহুল রাস্তার মাঝে ছেলেটির গালে। আর তার প্রতিশোধ যে ওরা নির্মমভাবে নেবে তা কেউ জানত না, অন্তরা নিজেও না। সেদিন আশেপাশের লোকজনদের বকাঝকায় ছেলেগুলো চলে গেলেও ওদের তীক্ষ্ণ আর প্রতিহিংসা দৃষ্টি যে কতটা ভয়ানক ছিল তা আন্দাজ করতে পারেনি অন্তরা। ও তো বন্ধুর সাহায্য করতেই চেয়েছিল। ও তো একটা মেয়ের সম্মান রক্ষা করার চেষ্টা করেছিল। খুব কি অন্যায় করেছিল? একটা মেয়ে হয়ে যদি অপর এক মেয়ের সাহায্য না করতে পারে, তাহলে মনুষ্যত্ব কোথায়? অনেকেই অন্যায় দেখে চুপ থাকে, কিন্তু অন্তরা পারল না। অন্তত একটা মেয়ের সম্মান নষ্ট হবে আর ও চুপচাপ দেখবে, এমনটা করতে পারেনি সে। পারতও না। ধীরে ধীরে সময় অতিবাহিত হয়। দেখতে দেখতে বছরের শেষ সময়ে এসে পৌঁছয় ওরা। 31 ডিসেম্বর। সেদিন কোচিং এর একটা ফাংশন ছিল। বন্ধুদের অনেক জোরাজুরিতে অ্যাটেন্ড করেছিল ফাংশনটা। না হলে এইসব অনুষ্ঠান সে এড়িয়েই চলে। মা বারংবার বলে দিয়েছে বাইরে গেলে নিজের লক্ষ্য ছাড়া বেশি এদিক ওদিক না বেরোনোর জন্য। তাই অন্তরা বন্ধুদের সাথে ঘোরা বেড়ানো, অনুষ্ঠানে অংশগ্রহণ এইসব একটু এড়িয়েই চলত। কিন্তু সেদিন ওর বান্ধবীরা এত করে বলল যাওয়ার জন্য, যে কারণে বাধ্য হয়ে অনুষ্ঠানে যেতে হলো। তাড়াতাড়ি ফিরবে এমনটাই ফোনে বলেছিল কোচবিহারের চিন্তিত থাকা মা এবং পিজির আন্টিকে। রাত 9টা নাগাদ শেষ মায়ের সাথে যখন কথা হয়, অন্তরা ফোনে বলেছিল ও অটো পাচ্ছে না। এদিকে ওর বাকি বন্ধুরা সব ফাংশনে, কিন্তু ওকে তাড়াতাড়ি ফিরতেই হবে। তাই বেরিয়ে গেছে ওখান থেকে। 9টায় শেষ কথা হওয়ার পর থেকে অন্তরার ফোন সুইচড অফ। হাজার চেষ্টার পরও কোনো ফোন লাগেনি। পিজির অসুস্থ বাড়িওয়ালিকে ফোন করা হয়, অন্তরার বন্ধুদের ফোন করা হয়। শেষে মিসিং ডায়েরি করার সিদ্ধান্ত হয়। অপরদিকে দ্রুত উত্তরবঙ্গ থেকে আসার চেষ্টা করেন অন্তরার চিন্তারত মা। তবে মিসিং ডায়েরি লেখানোর আগেই একটা ডেড বডি উদ্ধার হয় 1 জানুয়ারির সকালবেলায়। অন্তরার মা পৌঁছানো মাত্রই থানায় মিসিং ডায়েরি লেখায়। ডেড বডির পরিচয়ের খোঁজ চলছিলই। অতঃপর মিসিং ডায়েরি দেখে পুলিশ আসে সেই ভদ্র মহিলার চৌকাঠে, যার কোলে এখন রাজীব মাথা দিয়ে শুয়ে। অন্তরার মা কবিতা দেবী। সেদিন মিসিং ডায়েরি করাতে রাজীব আর এই মানুষটি তো এসেছিল। পাত্তা দেয়নি পুলিশ। মনে মনে জেদ চেপে গিয়েছিল সদ্য এসআই পরীক্ষা দেওয়া রাজীবের। কলকাতায় বদলির পর ধীরে ধীরে সব খোঁজ নিয়েছিল রাজীব। শয়তানদের মারার পরিকল্পনাও শুরু করেছিল, কিন্তু রাজীবের হাতকে খুনের আঁচড় কাটতে দেয়নি অন্তরা। থেমে যায় রাজীবের মস্তিষ্ক যেদিন রাজীব খবর পায়
অন্তরার প্রথম অপরাধীর মৃত্যু ঘটেছে। আজ সোজা ঝিলের কাছে এসেও রাজীবের গাড়ি ডোবেনি, অন্তরা ডুবতে দেয়নি। ও কেবল বোঝালো প্রত্যেকের মৃত্যু এইভাবেই হয়েছে। ওকে দেখে আতঙ্কে বা ওর পরিকল্পনাতে। রাজীব দেখেছিল ঘটনাটা বলার সময় অন্তরার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছিল। সে রাতে ওকে গাড়িতে তুলে ওরা কি করেছিল ওর সাথে জানে না, কারণ জোর করে ওকে আকণ্ঠ মদ পান করানো হয়েছিল, সেই সাথে মাদকও দেওয়া হয়। মস্তিষ্ক অন্ধকারে তলিয়ে যায় ওর, তাই কষ্ট বা যন্ত্রণাটা বুঝতে পারিনি। যখন জ্ঞান ফেরে তখন শরীরটা বড় হালকা লাগছিল, অথচ নড়তে পারছিল না। একভাবে ঝিলের অন্তরালে থেকে চেয়ে থাকতে হচ্ছিল ওপরের দিকে। শরীরে ধর্ষণের চিহ্ন পরিষ্কার না থাকলেও ধস্তাধস্তির চিহ্ন মিলেছিল। এছাড়া নির্মমভাবে নির্দয়ভাবে যে ওকে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল তার চিহ্নও ছিল পরিষ্কার। কারণ অন্তরা ওদের মনোরঞ্জনের বস্তু হতে চায়নি কিছুতেই, তাই ক্রোধবশত গলা টিপে। তবে পোস্টমর্টমে বলা হয় ওভার ড্রাগসের ফলে মৃত্যু অন্তরার। ওর মৃত্যুর পর ওই ঝিলেই ফেলা হয়েছিল ওর নিথর দেহটা, কারণ অভিযুক্তরা জানত এই রাস্তায় কেউ আসে না, সুতরাং হদিশ পাওয়া কঠিন। আর মৃতদেহ ডাম্প করার পুরো পরিকল্পনাটাই ছিল অরণ্যেরই। তবে হয়তো কারোর থেকে পুলিশ খোঁজ পেয়ে যায়, উদ্ধার হয় অন্তরার মৃতদেহ। কিন্তু শরীর ওপরে উঠে গেলেও ওর আত্মা কোনোভাবেই ঝিলের অন্তরাল থেকে বেরিয়ে মুক্তি পাচ্ছিল না। ও শুধুই জলের অন্তরাল থেকে ওপরের দিকে চেয়ে থাকত, অপেক্ষায়, প্রত্যেক 31 ডিসেম্বরের অপেক্ষা। কিন্তু আর অপেক্ষা করতে হবে না অন্তরাকে। রাজীব চেনটা ছুঁড়ে দিয়েছে ঝিলের জলে। এবার অন্তরার ছুটি। চেনটাই যে এতদিন ওদের বেঁধে রেখেছিল। অন্তরা আর রাজীব দুজনেই হার্ট শেপের লকেট, একই রকম গলার চেন নিয়েছিল, যার অর্ধেক লকেট ছিল রাজীবের চেনে আর অর্ধেক ছিল অন্তরার। ওটাই যে অন্তরা ফেরত চায়। উত্তরবঙ্গে সেই সময় রাজীব ছুটছে মাকে হসপিটালে নিয়ে। এদিকে অন্তরার সাথে ঘটে চলেছে এত কিছু। কখনো বুঝতেই পারেনি রাজীব। এত চাপা মেয়েটা কখনো কিছু জানায়ও নি। এইরকম পরিস্থিতির কথা সবসময় নিজেদের মানুষদের কাছে জানিয়ে রাখতে হয়। এটুকু যদি অন্তরা বুঝতো তবে হয়তো বিপদ হওয়ার আগেই প্রতিহত করা যেত। রাজীব যখন সবটা জানল তখন সব শেষ হয়ে গেছে। নিজের মাও বাঁচল না। মেয়ের শোকে অন্তরার বাবাও গত হলেন। তারপর থেকে কবিতা দেবীকেই রাজীব নিজের মায়ের আসনে বসিয়েছে। অবলম্বন হয়েছে একে অপরের। সেদিনের পর থেকে রাজীব প্রত্যেক বছর এই দিনটির অপেক্ষা করে। 31 ডিসেম্বরের শেষ রাত কিংবা 1 জানুয়ারির ভোর রাত। মোট কথা রাজীব অপেক্ষা করে নববর্ষের, একটা রক্তবৎ নববর্ষের। রাজীব অপেক্ষা করত অন্তরার, তাই তো অন স্পট সেদিন খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। খবরে তখনও সুশ্রী তরুণী সাংবাদিক বলে চলেছে, বিখ্যাত চলচ্চিত্র পরিচালক অলোক মিত্রের আকস্মিক মৃত্যু। সূত্রে খবর বলছে হার্ট অ্যাটাকে ওনার মৃত্যু হয়েছে। আলতো একটা হাসির রেখা ফুটল রাজীবের ঠোঁটে। অলোকের অনুশোচনাকে কাজে লাগিয়ে বেশ ভালো ম্যানুপুলেট করতে পেরেছে রাজীব। অলোকবাবু জানায়, সেদিন অরণ্যের সেই দুই বন্ধু যাদের অন্তরা উচিত শিক্ষা দিয়েছিল, ওদের ফ্ল্যাটে সেদিন পার্টি চলছিল। অন্তরাকে একা দেখে ওদের পুরনো ক্ষোভ আবারও সতেজ হয়। ওরা গাড়ির জন্য অপেক্ষারত অন্তরাকে নিজেদের গাড়িতে তুলে নেয় সুযোগ বুঝে। তারপর ফোন করে অরণ্য সহ বাকি বন্ধুদেরও ডাকে। দুজনেই অন্তরাকে মদ মাদক খাইয়ে ওর ওপর অত্যাচার করার চেষ্টা করে, কিন্তু পারেনি। অন্তরার অতিরিক্ত বাধায় রোগ চেপে যায় ওদের দুজনের। রাগে প্রতিশোধের আগুনে জ্বলে অন্তরার গলা টিপে ধরে সেই ছেলেটা যাকে থাপ্পড় মেরেছিল। হুঁশ ফেরে
অরণ্যের ডাকে। কি করবে অন্তরা ডেড বডি নিয়ে ওরা কিছুই বুঝতে পারে না। তখন অরণ্যের পরিকল্পনা অনুযায়ী ওই ঝিলেই আর শুনতে পারেনি রাজীব। অন্তরা ওর স্বপ্নে প্রায় এসে একটাই কথা বলতো, ও এখনো রাজীবেরই রয়েছে। ওর সম্মানকে কেউ অশ্লীল করতে পারেনি, ও তা হতে দেয়নি। অলোকের মৃত্যুর খবর টিভিতে চলছে, মিডিয়া প্রপারলি ঘটনাটা কভার করছে। যতই হোক খ্যাতনামা ব্যক্তি বলে কথা, এটাই অলোকের প্রাপ্য ছিল। ছেলের মোহে অন্ধ হয়ে তাকে সাপোর্ট করাটাও এক প্রকার অন্যায়। খবরে তখন বিশেষভাবে হাইলাইট হচ্ছে শুভ নববর্ষের পার্ক স্ট্রিটের সন্ধ্যা। শুভ নববর্ষে মেতে উঠেছে শহর, সেজে উঠেছে শহর। আর সাংবাদিকরা বিশেষভাবে বলছে শুভ নববর্ষ। রাজীবও অস্ফুটে বলে উঠল, শুভ নববর্ষ, হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার না, রক্তবৎ নববর্ষ। A bloody new year. A bloody new year. A bloody new year. গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা দারুণ সুখবর রয়েছে আপনাদের জন্য, এখন আপনার লেখা গল্প শুনতে পারেন আমাদের এখন গল্প ইউটিউব চ্যানেলে। আপনার লেখা ভৌতিক, অলৌকিক, সাসপেন্স, থ্রিলার অথবা প্রেমের গল্প পাঠাতে পারেন আমাদের মেলের মাধ্যমে এখন গল্প @gmail.com এই ঠিকানায়। কমপক্ষে 2টি গল্প পাঠাবেন। গল্পটি অবশ্যই মৌলিক এবং পূর্বে অডিও রূপান্তর হয়নি এমন হতে হবে। গল্পের শব্দ সংখ্যা হবে কমপক্ষে 4000। সাথে পাঠাবেন আপনার একটি ছবি ও ফোন নাম্বার। আজ আপনাদের সাথে ছিল আমাদের বন্ধু চ্যানেল পার্টনার্স রেনি টেলস এবং বং স্টোরি সার্কেল। তাদের চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী গল্পে। শুভরাত্রি।